বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু রূপকথার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। সত্যজিৎ রায়ের জন্মদিনকে মনে রেখে ঝরাপাতার বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আজকের পর্বে শুনুন সত্যজিৎ রায়ের রূপকথার গল্প রতন আর লক্ষ্মী। সত্যজিৎ রায় জন্ম 2রা মে 1921 সালে এবং প্রয়াণ 1992 সালের 23 এপ্রিল। সত্যজিৎ রায় ছিলেন আধুনিক বাংলা সংস্কৃতি জগতের এক বিরল প্রতিভা। বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ এই ব্যক্তিত্বের হাত ধরেই বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও কাজ করেছেন। তারপর বাকিটাই ইতিহাস। তিনি আমাদের উপহার দিয়েছেন গুপি গাইন, বাঘা বাইন, সোনার কেল্লার মতো চলচ্চিত্রের। পেয়েছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক মানের পুরস্কার। আজকের গল্প রতন আর লক্ষ্মী প্রথম প্রকাশিত হয় নীলকমল লালকমল পত্রিকায় 1392 বঙ্গাব্দে ফাল্গুন মাসে। শুনুন আজকের পর্ব। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের রূপকথার গল্প রতন আর লক্ষ্মী। ঠিক কখন থেকে রতনের মনটা খুশিতে ভরে গেছে সেটা রতন জানে। 10 দিন আগে ছিল চৈত্র সংক্রান্তি। রতন থাকে শিমুলিতে। সেখান থেকে 4 ক্রোশ দূরে উজলপুরে সংক্রান্তির খুব বড় মেলা হয়। রতন গিয়েছিল সেই মেলা দেখতে। শুধু দেখতে নয়, মেলা থেকে বাঁশের বাঁশি কেনার শখও ছিল তার। সেটাও একটা উদ্দেশ্য বটে। রতনের গানের গলা খুব ভালো। যে কোনো গান দুবার শুনলে নিজের গলায় তুলে নিতে পারে। সে বাঁশিও বাজায়, কিন্তু ভালো বাঁশি তার নেই। জমজমাট মেলার এক জায়গায় নানা রকম বাজনা বিক্রি হচ্ছিল। তার মধ্যে বাঁশিও ছিল অনেক। রতন তারই কয়েকটা হাতে তুলে ফু দিয়ে দেখছিল। এমন সময় চারদিকে একটা শোরগোল পড়ে গেল। উজলপুরের রাজকন্যা লক্ষ্মী এসেছেন ডুলিতে করে মেলা দেখতে। এমনিতে রাজকন্যারা রাজবাড়ির অন্তঃপুরেই বন্দি থাকে, তাকে বাইরের লোকে দেখতে পায় না। কিন্তু লক্ষ্মী তেমন মেয়ে নয়। সে অনেক আগে থেকেই বাপ মাকে শাসিয়ে রেখেছে। সংক্রান্তির মেলা আসছে, আমি কিন্তু তাতে যাব। ওসব পর্দা টর্দা মানতে পারবো না। লোকে আমাকে দেখলে ক্ষতি কি? তারাও মানুষ, আমিও মানুষ। আর তারা তোমায় খেয়ে ফেলবে না? আমি ডুলিতে করে যাব। আমার কেষ্টনগরের মাটির পুতুলের খুব শখ। সেই পুতুল আমি নিজে দেখে কিনতে চাই। তোমরা না করতে পারবে না। লক্ষ্মী বাপ মায়ের একমাত্র সন্তান, তাই তার আবদার না রেখে উপায় নেই। হবি তো বাজনার দোকান মাটির পুতুলের দোকানের ঠিক পাশেই। রতন সবে একটা বাঁশিতে একটা মন মাতানো সুর তুলেছে, এমন সময় শোরগোল শুনে পাশ ফিরে দেখে রাজকন্যা। বাহ, শুধু দেখা নয়, বাঁশি কে একেবারে বাজায়? চোখে চোখে দেখা। রাজকন্যার বয়স 16, রতনের 19। রতনের চেহারাটাও ভালো। সে ব্রাহ্মণ পুরুতের একমাত্র ছেলে। 5 ঘর যজমান নিয়ে পুরুত হরিনারায়ণের মোটামুটি চলে যায়। কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা ছেলে রতনকে এই অবস্থার মধ্যেও মানুষ করেছে খুব যত্ন করে। তাই রতনের চেহারায় কোনো দারিদ্র্যের ছাপ পড়েনি। রাজকন্যা লক্ষ্মীর চোখে চোখ পড়তেই রতনের মন খুশিতে ভরে উঠল। এমন সুন্দর মেয়ে সে দেখেনি কখনো। আহা, একে যদি গান শোনাতে পারতো সে, তাহলে কেমন ভালো হতো। অবশ্যই চোখ পড়তেই রাজকন্যা আবার চোখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু তাতে কি হয়? তাকে দেখে রাজকন্যার খারাপ লাগেনি, এটা রতন বুঝেছে। আর কি চাই? সে একটার জায়গায় 3টে বাঁশি কিনে নিয়ে বাড়ি ফিরল। সে পুরুতগিরি করবে না, গান বাজনা নিয়েই থাকবে। এটা সে বাপকে বলে দিয়েছে। তার বিয়ের কথাও বাপ 2-1বার তুলেছেন, তাতে রতন কিছু বলেনি।
কিন্তু এবার যদি তোলেন তাহলে রতন বলবে উজ্জ্বলপুরের রাজকন্যার মতো সুন্দরী মেয়ে হলে তবেই সে বিয়ে করবে, নইলে নয়। আজ ছিল রবিবার, সময়টা দুপুর। রতন সকালে 2 ঘন্টা বাঁশি বাজানো অভ্যেস করে একবার গিয়েছিল গোপীনাথ মুদির দোকানে। বাড়ি ফিরে এসে দেখে এক জটা জুতোধারী সন্ন্যাসী তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। সন্ন্যাসীর চোখ দুটো লাল, গলায় 4খানা বড় বড় রুদ্রাক্ষের মালা, হাতে চিমটি আর কমণ্ডলু। রতনকে দেখেই বাবাজি হাত তুলে আশীর্বাদ করে বললেন, সেই চাঁদপুর থেকে আসছি, এখনো যেতে হবে 3 ক্রোশ পথ। হ্যাঁ রে, তোরা তো ব্রাহ্মণ নাকি? আগে হ্যাঁ। আমাকে 1 ঘটি খাবার জল এনে দে তো দেখি। নিশ্চয়ই, আপনি বসুন। রতন তাড়াতাড়ি বাবাজির জন্য দাওয়ায় আসন পেতে দিল। তারপর বাড়ির ভিতরে গেল জল আনতে। মা শুনে বললেন, শুধু জল কেন, অতিথি এসেছেন, পিঠে আছে 2খানা দিয়ে দে জলের সঙ্গে। আসলে বাবাজির চেহারাটা, বিশেষ করে জবা ফুলের মতো চোখ দুটো রতনের খুব ভালো লাগেনি। তাই মার কথা শুনে সে বলল, আবার পিঠে কেন? চেয়েছেন তো শুধু জল, তাই দিলেই তো হয়ে যায়। অন্নপূর্ণা ধমকের সুরে বললেন, অতিথি সেবায় যত পুণ্যি তত আর কিছুতে হয় না জানিস, যা বলছি তাই কর। রতন অনিচ্ছা সত্ত্বেও জলের সঙ্গে রেকাবিতে করে পিঠে নিয়ে গিয়ে বাবাজিকে দিল। বাবাজি 2 গ্রাসে 2টো পিঠে খেয়ে ঢকঢক করে পুরো ঘটি জলটা খেয়ে শেষ করে ফেলে বললেন, আহ, বড় তৃপ্তি হলো রে, বড় তৃপ্তি হলো। কথাটা বলে আরও আরাম করে বসে পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিয়ে বললেন, তোর নাম তো রতন? আগে হ্যাঁ। রতন বুঝল বাবাজি যেমন তেমন লোক নন, ইনি গুনতে পারেন। কিন্তু তাও তাকে রতনের ভালো লাগলো না। এমনভাবে পা ছড়িয়ে দিলেন কেন? দুপুরটা এখানেই কাটাবেন নাকি? তা বাবা রতন, বললেন বাবাজি, একটু পা দুটো ভালো করে ডলে দে তো, এখনো অনেকটা পথ যেতে হবে। রতন এটা আশা করেনি। তার কাছে অনুরোধটা একটু বাড়াবাড়ি বলে মনে হলো। সে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে বাবা আবার বললেন, কই রে, একটু পদসেবা কর, তোর পূর্ণি হবে। হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? রতনের মনটা হঠাৎ শক্ত হয়ে উঠল। ইনি যত বড়ই সাধু হন, রতন পরোয়া করে না। এই লোকটার পা টিপে সে দেবে না। রাজ্যে ধুলো কাদা লেগে আছে পায়ে, এতখানি পথ হেঁটে। সে মাথা নেড়ে বলল, না ঠাকুর, আমায় মাফ করবেন। আমি আমার বাবার পা টিপতে পারি, আর কারুর নয়। বাবাজি ছড়ানো পা দুটো টেনে নিলেন। রতন দেখল তার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলে উঠল। কি বললি? আবার বলতো। রতন আবার বলল, এবার আরো স্পষ্ট করে। তার ভয় কেটে গেছে। যত বড়ই সাধু হোক, কি আর করতে পারে? এ তো আর দুর্বাসা মুনি নয় যে অভিশাপ দেবে। আমি আপনার পা টিপতে পারবো না। আমি কে জানিস? এবার বাবাজি জিজ্ঞেস করলেন। রতন চুপ। আমি তোর কি করতে পারি জানিস? বাবাজি আবার জিজ্ঞাসা করলেন। তোর ভবিষ্যৎ আমার হাতের মুঠোয়। আমি বিপুলানন্দ তান্ত্রিক, আমি ত্রিকালজ্ঞ। আমার তেজে চরাচর ভস্ম হয়ে যায়। আমাকে অপমান করার সাহস হলো তোর? রতন এখনো চুপ। সে এক দৃষ্টে চেয়ে রয়েছে বাবাজির দিকে, বুকে সামান্য দুরু দুরু ভাব। কি করবে তাকে বাবাজি? কি করতে পারে একটা মানুষ আরেকটা মানুষকে? কিন্তু বাবাজি যে মানুষের বাড়া, সে কথা রতন জানবে কি করে? আজ অমাবস্যা,
বাবাজি বললেন, আজ সায়ান্নে তুই আর মানুষ থাকবি না, তুই হয়ে যাবি রাক্ষস। আয়তনে 3 গুণ বেড়ে যাবি তুই। সভ্য সমাজে থাকা তোর আর চলবে না। তোর খাদ্য হবে বন্য পশু। আমার পদসেবা করলে তোর মঙ্গলই হতো। তাতে যখন তোর এত আপত্তি, তখন তোর একটু শিক্ষা হওয়াই দরকার। আমি আসি। বাবাজি চিমটে কমণ্ডলু নিয়ে উঠে চলে গেলেন। রতন পাথর, সে কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, একটা পন্থা আছে, নরহরি খুড়োর কাছে যাওয়া। সায়ান্নে মানে কখন? সূর্য ডোবার আগে তো নয়, তার মানে সময় আছে অন্তত 3 ঘন্টা। বাবাজি বোম ভোলানাথ বলে চলে গেলেন। রতন তাকে বেশ কিছু দূর যেতে গিয়ে এক ছুটে চলে গেল নরহরি জ্যোতিষীর বাড়ি। কিরে রতন, এই অসময়ে কি ব্যাপার? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি নরহরি খুড়ো। কি বিপদ? সেটা আর খুলে বলা যাবে না, আপনি একটু শুনে যদি বলেন আমার সামনে কটা দিন কেমন যাবে। রতনের গানের গলা আর মিষ্টি স্বভাবের জন্য গায়ের সকলেই তাকে স্নেহ করে। নরহরি জ্যোতিষী এমনিতে একটু খিটখিটে মানুষ, কিন্তু রতনের দিশেহারা ভাব দেখে তার অনুরোধ ফেলতে পারলেন না। মরল, দাঁড়া দেখি। তোর কর্কষ্টি আমি করেছিলাম, তাই না রে? আগে হ্যাঁ নরহরি খুড়ো। দাঁড়া দাঁড়া। কর্কট রাশি, কৃষ্ণপক্ষ। নরহরি জ্যোতিষী কাগজে কিছুক্ষণ হিজিবিজি কাটলেন, তারপর হঠাৎ ভয়ানক গম্ভীর হয়ে রতনের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, এই যে মহাসংকট! তোর ওপর তো শনির দৃষ্টি রয়েছে রে দেখছি। সামনের কটা দিন তোর ঘোর দুর্বিপাকের সময় যাবে রে রতন। কিন্তু তারপরে? ধরা গলায় জিজ্ঞেস করল রতন। নরহরি জ্যোতিষী আবার নকশার দিকে চেয়ে কিছুক্ষণ ভ্রুকুটি করে রইলেন, তারপর তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। বললেন, বাবা 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 বাবা, সব মেঘ কেটে যাবে রে রতন। শনি সরে গিয়ে বৃহস্পতি উঠবে তুঙ্গে। তোর কষ্ট থাকবে না, অভাব থাকবে না, কিচ্ছু থাকবে না রে রতন। কিন্তু সেটা কদিন পরে নরহরি খুড়ো? বেশি দিন নয়, বেশি দিন নয়, এই 1 পক্ষকাল। আজ অমাবস্যা, পূর্ণিমায় দেখবি মেঘ কেটে গেছে, বুঝেছিস? রতন বুঝল সময় পেরিয়ে যাচ্ছে। সূর্য মাথার উপর থেকে পশ্চিমে নামতে শুরু করেছে। তাই রতন আর থাকতে পারল না। নরহরি খুড়োর কাছে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে জেনে নিতে পারলে ভালো হতো, কিন্তু তার আর উপায় নেই। মোটামুটি যা জানবার তা রতন জেনে নিয়েছে। কিছুদিনের জন্য তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অভিশাপের কথা মা বাবাকে বলবেন না, তারপর আবার কপাল ফিরলে সে ফিরে আসবে বাড়িতে। বাড়ি ফিরে এসে রতন দেখল তার বাপও ফিরেছে। বাপ মা দুজনকেই একসঙ্গে পেয়ে রতন বলল তাকে 2 হপ্তার জন্য নারায়ণপুর যেতে হচ্ছে। সেখানে এক নামকরা গাইয়ে এসেছেন, তার কাছ থেকে যদি কিছু শেখা যায় তারই চেষ্টা করে দেখবে রতন। ছেলের যে গানের নেশা এটা তার বাপ মা দুজনেই জানে, কাজেই তাকে এ ব্যাপারে নিরস্ত করা বৃথা চেষ্টা। তাই অনিচ্ছা সত্ত্বেও দুজনকে মত দিতেই হলো। রতন লাঠির আগায় একটা পোটলা বেঁধে নিয়ে বেরিয়ে পড়ল। গায়ের পশ্চিম প্রান্তে ঝলসির বন, সেটা পেরোলেই দিকনগর। ঝলসির বনে রতন গেছে একবারই, কারণ সেখানে অনেক জানোয়ারের বাস। প্রায় ৩০০ বছর আগে ঝলসি ছিল এক সমৃদ্ধ শহর। তখন তার নাম ছিল আজিনগড়। এই আজিনগড়ের ভাঙা কেল্লা দেখতেই রতন গিয়েছিল তার 2 বন্ধু সুবল আর মুকুন্দর সঙ্গে। বিশাল কেল্লা, কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। সাপ বিচ্ছুর বাস বলে আর ভেতরে কেউ যায় না, আর রতন সেখানেই থাকবে বলে মনস্থির করেছে। একটা ডেরা তার চাই, লোকের কাছ থেকে গা ঢাকা দিতে হবে তো। রতন বনের ধারে গিয়ে একটা ছোট্ট নদী থেকে আজলা করে জল নিয়ে খেলো। অনেকখানি পথ, বেশ জল পিপাসা পেয়েছিল।
এখনও সূর্য ডুবে যেতে 1 ঘন্টা দেরি। বাবাজির কথা যদি ফলেই যায় তাহলেই সে কেল্লায় গিয়ে ঢুকবে, আর যদি তা না হয় কিছুক্ষণ অপেক্ষা করে আবার বাড়ি ফিরে আসবে। বলবে ওস্তাদ ছাত্র নিতে নারাজ, তাই সে বাড়ি ফিরে এলো। কিন্তু রতনের মন বলছে বাবাজির কথা ফলবে, কারণ এর মধ্যেই তার শরীরের ভিতরে কতকগুলো লক্ষণ দেখা দিতে শুরু করে দিয়েছে। হাড়ে কেমন যেন টান টান ভাব, সঙ্গে পোটলায় চিড়ে ভাজা ছিল, কিন্তু সেটা তার খেতে ইচ্ছা করছে না। অথচ একটা খিদের ভাবও রয়েছে, কিন্তু তার জন্য চাই অন্য খাদ্য। বনের মধ্যে ক্রমে অন্ধকার হয়ে আসছে। সূর্য যখন দূরের গাছপালার ঠিক মাথার উপর নেমে এসেছে, রতন তার নিজের হাত পায়ের দিকে চেয়ে দেখল এত লোম তো তার ছিল না, আর নখও তো এত ধারালো ছিল না। সামনে একটা শুয়োর, দাঁতালো বুনো শুয়োর, বন থেকে বেরিয়ে একটা খোলা জায়গায় এসে তার দিকে চেয়ে দেখছে একদৃষ্টে। রতন একটা আমলকি গাছের নিচে দাঁড়িয়েছিল। গাছের ডাল ছিল তার মাথার চেয়ে প্রায় 10 হাত উপরে। হঠাৎ রতন বুঝল ডালটা যেন ক্রমেই কাছে এসে গিয়েছে। শুয়োরটা এখনও দাঁড়িয়ে আছে। রতনের দিকে চেয়ে একটা চাপা গর্জনের মতো শব্দ করলো, তারপর উল্টো দিক ঘুরে এক ছুটে পালালো। রতন দেখল তার মাথা আমলকি গাছের ডাল ছাড়িয়ে উপরে উঠেছে। তার মুখ সে দেখতে পাচ্ছে না, কিন্তু গালে হাত দিয়ে বুঝল সেখানেও লোম। এবার রতন বড় বড় পা ফেলে জঙ্গল ভেদ করে রওনা দিল আজিনগড়ের কেল্লার উদ্দেশ্যে। আজিনগড়ের কেল্লায় একটা রাক্ষস এসে বাস করছে, সে খবর শিমুলির লোকে শুনেছে রামদাস কাঠুরের কাছ থেকে। রামদাস কাঠ কাটতে গিয়েছিল ঝলসির বনে। দিনের আলো থাকতে থাকতেই গিয়েছিল যাতে বাঘের খপ্পরে না পড়তে হয়। কেল্লার কাছাকাছি এসে একটা 12 হাত উঁচু দুপে প্রাণী দেখতে পেয়ে সে চম্পট দেয়। প্রাণীটার সর্বাঙ্গে লোম, হাতে পায়ের নখও বড় বড়, দুপাশের দাঁতগুলো জানোয়ারের মতো ছুচলো আর বড়, চোখ দুটো লাল, আর মাথা ভর্তি জট পাকানো চুল। রামদাস এই বর্ণনা দেবার পর থেকেই ঝলসির বনের ধারে কাছে আর কেউই যায় না। এই দানবের ভয়ে সারা শিমুলি গা কাঁপতে শুরু করেছে। যদিও এটাও ঠিক যে মানুষের কোনো অনিষ্ট এই রাক্ষস এখনো অবধি করেনি। রতনের মনটা এখনো আগের মতোই রয়েছে, এমনকি তার গলার আওয়াজেও কোনো পরিবর্তন হয়নি। কেবল তার চেহারা আর খিদেটা গেছে বদলে। বনে ফলমূলের অভাব নেই, কিন্তু রতনের খিদে মিটতে লাগে বন্য জানোয়ারের কাঁচা মাংস। তার দেহে শক্তিও হয়েছে অমানসিক। সে 2 হাতে ধরে যে কোনো জানোয়ারের ঘাড় মটকে দিতে পারে, তারপর তার ধারালো আর শক্ত দাঁত দিয়ে সেই জানোয়ারের মাংস চিবিয়ে খেতে পারে। তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি 3টেই অসম্ভব বেড়ে গেছে। বাঘ বন দিয়ে হেঁটে চলে নিঃশব্দে, কিন্তু রতনের কানে তার পায়ের শব্দ ধরা পড়ে। 100 হাত দূর থেকে জানোয়ারের গন্ধ সে পায়, আর পেয়ে নিঃশব্দে তাকে ধাওয়া করে। একবার একটা পুকুরের জলে রতন নিজের চেহারাটা দেখেছিল, দেখে তার নিজেরই ভয় লেগেছিল। জানোয়াররাও তাই তাকে দেখে ভয়ে পালায়। রতনকে ঝড়ের বেগে দৌড়ে গিয়ে তাদের ধরতে হয়। রাত্রে খাওয়া দাওয়ার পর এক ভাঙা কেল্লায় বসে তার সবচেয়ে যার কথাটা বেশি মনে পড়ছিল সে হলো উজলপুরের রাজকন্যা লক্ষ্মীর। সংক্রান্তির মেলায় দেখা তার মুখের সেই হাসির কথা ভেবেই রতনের গলায় গান এসে পড়ে। আর সে আশ্চর্য হয়ে দেখে যে রাক্ষস হয়েও তার গানের গলা নষ্ট হয়নি। কিন্তু তাহলে কি হবে? সে জানে যে সে আর কোনো দিন রাজকন্যার কাছেও যেতে পারবে না, মানুষ হয়েও না। গরিব ব্রাহ্মণের ছেলে হয়ে রাজকন্যার কথা ভেবে কী লাভ? তার জন্য কত রাজপুত্র রয়েছে, তাদের একটার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তখনই আবার তার নরহরি খুড়োর কথাটা মনে পড়ে। তার কপাল যে ফিরবে সেটা কোন দিকে? হঠাৎ কি সে বড়লোক হয়ে উঠবে নাকি?
যাতে তার আর কোনো অভাব থাকবে না। রাজারাজরা তো সে আর হতে পারবে না। তাহলে নরহরি খুড়োর কথার মানেটা কি? খুড়োর তো বয়স হয়েছে অনেক, তার গণনায় ভুল হয়নি তো? 10 দিনে কাছাকাছির মধ্যে যা জানোয়ার ছিল সব শেষ করে রতন চলল দিকনগরের দিকে। দিকনগরের পশ্চিমে ঝলসির লাগোয়া বন শহরকে 3 দিক দিয়ে ঘিরে রয়েছে। এই বনের নাম কি রতন তা জানে না, কিন্তু এখানে জানোয়ার আছে অনেক। রাজা মৃগয়ায় আসেন এই খবর রতন রাখে। অনেক দূরপথ হেঁটে রতনের খিদে পেয়েছিল খুব, তাই বাঘের গন্ধ পেয়ে সে সন্তর্পণে এগিয়ে গিয়েছিল। আর গাছপালার ফাঁক দিয়ে সে বাঘকে দেখতেও পেল। কিন্তু সেটার দিকে এগোতে গিয়েই হঠাৎ দেখল একটা তীর এসে বাঘের গায়ে লাগতেই সেটা ছটফট করে করে মরে গেল। তারপরেই ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেয়ে রতন একটা সেগুন গাছের আড়ালের লুকোবার আগেই তাকে দেখে ফেলল ঘোড়সওয়ার। পোশাক দেখেই বোঝা যায় সে রাজপুত্র, মৃগয়ায় বেরিয়েছে। এদিকে রাজপুত্র এমন বিশাল এক রাক্ষসের সামনে পড়লে সে থতমত খেয়ে গেল। যদিও রতন দেখে আশ্চর্য হলো যে রাজপুত্র ডরায়নি। তুমি ঝলসির বনে রাক্ষস? রাজকুমার জিজ্ঞেস করল। হ্যাঁ, বলল রতন। কিন্তু তুমি কে? আমি চন্দ্রসেন, দিকনগরের রাজকুমার। তারপর একটু অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো ঠিক মানুষের মতো কথা বলছো দেখছি। তার কারণ আমি আসলে মানুষ, বলল রতন। এক সন্ন্যাসীর অভিশাপে আমি রাক্ষস হয়েছি। তোমার আমাকে দেখে ভয় করছে না? কই না তো, তুমি তো আর মানুষ ধরে খাও না, ভয় করবো কেন? কিন্তু আমি তো জানোয়ার খাই। এই বাঘটাকে আমি খাবো বলে ঠিক করেছিলাম, সেটাকে তুমি মারলে। আমি মারলাম তো কি হলো? আমি আজ অনেক শিকার পেয়েছি। এখন সন্ধে হতে চলল, এবার ফিরবো। এই বাঘটা তুমিই খাও। তুমি কি একাই শিকার করো? রতন অবাক হয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ, আগে লোকজন নিয়ে করতাম, এখন একাই করি। আমার ভয় করে না। ভালো কথা, তোমার একটা নাম আছে তো নাকি? হ্যাঁ, আমার মানুষ নাম রতন। এখন আমি রাক্ষস, তাই সে নামের আর কোনো দাম নেই। তুমি কি এখন এই বনেই থাকবে? যদি খাবার পাই তাহলে থাকবো। তাহলে তোমার সঙ্গে আবার দেখা হতে পারে। কাল আমি থাকবো না, কাল যাব উজলপুরে। উজলপুর শুনেই রতনের চমক লাগলো। কেন, উজলপুরে কি? সেখানে ডাম্বরি পাহাড়ের গুহায় একটা দানব এসে বাস করছে শুনেছি। সে মানুষ খায়, তাকে মারবার জন্য উজলপুরের রাজা ঢেরা দিয়েছেন। আমি গিয়ে দেখব সেটাকে আমি যদি মারতে পারি। চন্দ্রসেন বিদায় নিয়ে চলে গেল। রতনের খুব ভালো লাগলো রাজকুমারকে, কিন্তু উজলপুরে দানবের ব্যাপারটা শুনে রতন যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়ল। মানুষ খেকো দানব, চন্দ্রসেন যাবে তাকে মারতে? পারবে তো? পরদিন সকাল থেকেই রতন দেখল তার মন বারবার চলে যাচ্ছে উজলপুরের দিকে। একে তো সেখানেই থাকে লক্ষ্মী রাজকন্যা, তার উপর তার রাজ্যে বিপদ দেখা দিয়েছে। মানুষ খেকো দানবের আবির্ভাব হয়েছে। উজলপুরের কেউ নিশ্চয়ই সে দানবকে মারতে পারেনি, নইলে আর ঢেরা দেবে কেন? মারতে পারলে কোনো পুরস্কার দেবে কি রাজা? সেই কথা তো চন্দ্রসেন কিছুই বলল না। রতন আর চিন্তা না করে বনের ভিতর দিয়েই উজলপুর রওনা দিল। এখান থেকে 2 ক্রোশের বেশি দূর হবে না। সকালে সে একটা বুনো শুয়োর খেয়ে নিয়ে লম্বা পাড়ি দেওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। চন্দ্রসেনের জন্য তার মনে একটা চিন্তা দেখা দিয়েছে। জানোয়ার মারা আর দানব মারা এক জিনিস নয়। 8 ঘন্টার মধ্যেই রতন ডম্বরি পাহাড়ের কাছে পৌঁছে গেল। পাহাড়ের চারদিক দিয়ে ঘিরে আছে ঘন বন। সেই বন ধরে এগিয়ে গিয়ে পাহাড়ের গায়ে এক জায়গায় একটা প্রকাণ্ড গুহা দেখতে পেল রতন। এটাই কি দানবের গুহা? হ্যাঁ, এটাই, কারণ তার
প্রখর দৃষ্টিশক্তির জোরে সে দেখতে পেয়েছে যে গুহাটার বাইরে ছড়িয়ে পড়ে আছে অনেক মানুষের হাড়। রতন একটা বটগাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার কান তাকে বলল যে ঘোড়ার খুরের শব্দ এগিয়ে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছে রতন, একটা ঘোড়া নয়, অনেক ঘোড়া। তবে একটা ছাড়া আর সবগুলোই একটা জায়গাতে এসে থেমে গেল। তাদের পিঠে রয়েছে বল্লমধারী সৈন্য, আর যে ঘোড়াটা পাহাড়ের দিকে এগিয়ে চলল তার পিঠে আছে রাজকুমার চন্দ্রসেন। রাজকুমার নির্ভয়ে পাহাড়ের গা দিয়ে উঠে গেল দানবের গুহা লক্ষ্য করে। গুহার মুখে এসে ঘোড়া থামালো সে। এবার সেনারা দামামা বাজিয়ে জানিয়ে দিল যে রাজকুমার উপস্থিত। এই শব্দেই দানবের বাইরে বেরোনো উচিত। এবার তার রাজকুমারের সঙ্গে মোকাবিলা করতে হবে। রতনকে আর অপেক্ষা করতে হলো না। দামামা বাজানোর সঙ্গে সঙ্গেই একটা বিকট হুঙ্কার দিয়ে দানব এক লাফে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো। তার পায়ের চাপে কিছু বড় পাথর পাহাড়ের গা বেয়ে নিচের দিকে গড়িয়ে এলো সশব্দে। দানবটা যে কত বড় সেটা ঘোড়ার পিঠে রাজকুমারের পাশে তাকে দেখে বোঝা গেল। রতন প্রমাদ গুনল। চন্দ্রসেন বিদ্যুৎ বেগে তীর ছুটতে আরম্ভ করেছে দানবের দিকে, কিন্তু সে তীর দানবের পুরু চামড়া ভেদ করতে না পেরে চতুর্দিকে ছিটকে পড়ছে। দানব যেন এটা উপভোগ করছে এমন ভাব করে কিছুক্ষণ বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল। তারপর আরেকটা হুঙ্কার দিয়েই সে ঘোড়ার পিঠে চন্দ্রসেনের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক এই মুহূর্তেই রতন বুঝল যে তার আর চুপ করে থাকা চলে না। সে বটগাছের পাশ থেকে বেরিয়ে কয়েকটা বিশাল লাফ দিয়ে পাহাড় বেয়ে পৌঁছে গেল দানবের পাশে। দানব তখন দুহাত দিয়ে ঘোড়া সমেত চন্দ্রসেনকে জাপটে ধরেছে। চন্দ্রসেন ছটফট করছে এই নাগপাশ থেকে মুক্তি পাবার জন্য। এমন সময় এই নতুন প্রতিদ্বন্দ্বীকে দেখতে পেয়ে দানব হঠাৎ হতভম্ব হয়ে ঘোড়াকে ছেড়ে দিল। তারপরেই সে ধেয়ে এলো রতনের দিকে। কিন্তু রতনের খাদ্য বন্য পশু আর দানবের খাদ্য মানুষ। দানব এই রাক্ষসের সঙ্গে পারবে কেন? দানবকে দুহাতে জাপটে নিয়ে তাকে মাথার ওপর তুলে রতন প্রথম বুঝল তার নিজের শরীরে কত শক্তি হয়েছে। সেই অবস্থা থেকে সে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড পাথরের ওপর দানবকে আছড়ে ফেলল। দানবের জানও কম করা নয়। সে এই অবস্থা থেকে দাঁড়িয়ে উঠে আবার রতনের দিকে ধেয়ে এলো। রতন আবার তাকে দু হাতে জড়িয়ে এবার আর ছুঁড়ে না ফেলে শুধু চাপের জোরেই তাকে শেষ করার চেষ্টা করল। সে চাপ যেন সহস্র অজগরের চাপ। দানব হাত পা ছুটতে চেষ্টা করলেও পারল না। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তার মুখ হা করে জিভ বেরিয়ে গেছে, আর সেই মুখের মধ্যেই রতনের চাপের চোটে দানবের শেষ নিঃশ্বাসও বেরিয়ে গেল। এবার রতন হাত আলগা দিতেই দানবের নিষ্প্রাণ দেহ পাহাড়ের গা দিয়ে গড়িয়ে একেবারে নিচে গিয়ে পড়ল। এমন সময় কোলাহল শোনা গেল, সৈন্যদের কোলাহল। উজলপুরেও ঝলসির বনের রাক্ষসের খবর পৌঁছে গিয়েছিল। এখন সেই রাক্ষস এখানে হাজির দেখে 100 সেনা তাদের বল্লম উঁচিয়ে ধেয়ে এলো রতনের দিকে। এইবারে দুটো ব্যাপার ঘটল। রতন কোনো রকম আক্রোশ দেখালো না। সে চুপ করে দাঁড়িয়ে রইল গুহার সামনে, আর চন্দ্রসেন সৈন্যদের দিকে হাত তুলে বলল, এ রাক্ষসী হোক আর যাই হোক, এ আমার প্রাণ বাঁচিয়েছে আর দানবের সংহার এই করেছে। আমার দ্বারা এ কাজ হতো না, কাজেই একে তোমরা রাজপ্রাসাদে নিয়ে যাও, দেখো যেন এর অনিষ্ট না হয়। রতনকে নিয়ে সৈন্যদের কোনো বেগই পেতে হলো না। তারা তাকে নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল, আর রতনও সে ব্যাপারে কোনো আপত্তি করল না। রাজপ্রাসাদের কয়েদখানা রতনের পক্ষে যথেষ্ট বড় নয় বলে তাকে প্রাসাদের পিছনে একটা অশ্বত্থ গাছের সঙ্গে 4 গাছা দড়ি দিয়ে বেঁধে 10 জন সশস্ত্র প্রহরী পাহারায় রেখে দেওয়া হলো। এবার রাজা নিজে এলেন রাক্ষসকে দেখতে। বন্য পশু খেয়ে রাক্ষস যে এমন শান্তশিষ্ট হতে পারে এটা রাজা ভাবতেই পারেননি। আর আরেকজন তাকে দেখল প্রাসাদের দোতলার একটা জানলা থেকে। সে হলো রাজকন্যা লক্ষ্মী।
এমন কদাকার বিশাল একটা প্রাণী এমন নিরীহভাবে বসে থাকতে পারে তাদের দেশের এত বড় একটা শত্রুর প্রাণ সংহার করে? এটা লক্ষ্মীর কেমন যেন অদ্ভুত লাগলো। এ সত্যি রাক্ষস নাকি অন্য কিছু? ক্রমেই দিন ফুরিয়ে রাত এসে পড়ল। রতন এতই নির্জীব হয়ে পড়েছিল যে পেয়াদারা তাদের কাজে একটু একটু ঢিলে দিয়ে দিয়ে কেউ ঘুমিয়েই পড়েছিল। রতনের তাতে তাপ উত্তাপ কিছুই নেই। সে শুধু একজনের মন পাবার আশায় বসে আছে। এমন চেহারা নিয়েও যদিও সে আশা দুরাশা, কিন্তু রতন তবুও হাল ছাড়তে পারে না। আকাশে চাঁদ দেখে, রাজবাড়ির বাগান থেকে ফুলের গন্ধ পেয়ে রতনের মনে একটা উদাস ভাব এলো। চারিদিক নিঝুম হয়ে গেছে। তার মধ্যে রতনের মাথায় একটা গানের কলি এলো। তারপরেই সে গান তার গলা দিয়ে বেরিয়ে এলো। প্রহরীদের মধ্যে যারা জেগেছিল তারা অবাক হয়ে রাক্ষসের দিকে চাইল। এই রাক্ষস গান গায়, আর এত সুন্দর গলায়! রাতের নিস্তব্ধতার মধ্যেই সে গান ভেসে গেল রাজবাড়ির দোতলার অন্তঃপুরে। আর সবাই ঘুমে অচেতন, কেবল একজন জেগে আছে তার রেশমের বালিশে মাথা দিয়ে, রাজকুমারী লক্ষ্মী। গানের কলি তার কানে যেতেই লক্ষ্মী চমকে উঠে মোহিত হয়ে গেল। এই সুরই তো সে ছেলেটি বাঁশিতে বাজিয়েছিল সংক্রান্তির মেলায়। এটা কি করে হয়? তারপর রাজকন্যার মনে পড়ল ঘোষণার কথা। উজলপুরের রাজার ঘোষণা দেশে দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এ কদিনের মধ্যেই, যে এই দানবকে মারতে পারবে সে পাবে অর্ধেক রাজত্ব, আর সেই সঙ্গে রাজকন্যাকে। এই রাক্ষস তো সেই দানবকে মেরেছে। আচ্ছা, এ সত্যি রাক্ষস? এদিকে রতন গান গেয়েই চলেছে। রাজকন্যা লক্ষ্মীর চোখে ঘুম নেই। তার মাথায় অদ্ভুত সব চিন্তা এসে জড়ো করেছে। কাল সকালে সে বাবার সঙ্গে দেখা করবে। তার মন বলছে না, এখনো কিছু বলছে না তার মন, কিন্তু তার মাথার মধ্যে সব গন্ডগোল হয়ে গেছে। সেই রহস্যের কোনো কিনারা করতে পারছে না। শেষ পর্যন্ত লক্ষ্মীর চোখে ঘুম এলো, আর ঘুমিয়ে সে স্বপ্ন দেখল সেই রাক্ষস তাকে বলছে, তুমি বললেই আমার এই দশা শেষ হবে, তাছাড়া আমার মুক্তি নেই গো। পরদিন সকালে লক্ষ্মী তার বাবাকে ডেকে পাঠালো। রাজা তখন সবে নদীতে স্নান সেরে ফিরছেন। তিনি এসে বললেন, কি হলো মা? লক্ষ্মী সোজা বাপের দিকে চেয়ে বলল, আমি একবারটি রাক্ষসের সঙ্গে দেখা করতে চাই বাবা। কেন মা, এমন ইচ্ছে কেন হলো তোমার? তুমি বলেছিলে যে দানবকে মারবে তাকেই তুমি তোমার মেয়েকে আর অর্ধেক রাজত্ব দেবে। কই, তুমি তো বলনি বাবা যে সে যদি রাক্ষস হয় তাহলে দেবে না? এ কি পাগলের মতো কথা বলছো তুমি মা? রাক্ষসের হাতে তুলে দেব তোমাকে, আর অর্ধেক রাজত্ব? কেন দেবে না? সে তো কোনো দোষ করেনি বাবা, তার চেহারাটাই যা খারাপ। তবে কাল রাত্রে তার গান শুনেছি আমি। এমন আশ্চর্য সুন্দর গলা খুব কম মানুষের হয়। তুমি তো মহা সমস্যায় ফেলেছো দেখছি মা। না বাবা, আমি ওকেই বিয়ে করব। তুমি একবার ওর কাছে আমায় নিয়ে চলো। যদি সে কিছু করে? কিচ্ছু করবে না, আমার মন বলছে ও কিচ্ছু করবে না। অগত্যা রাজা লক্ষ্মীকে নিয়ে গেলেন রাক্ষসের কাছে। আর সেখানে গিয়ে দেখলেন এক আশ্চর্য দৃশ্য। এই সবে এক পক্ষকাল শেষ হলো, আজ পূর্ণিমা। তাই রাক্ষসের গা থেকে লোম মিলিয়ে যাচ্ছে, তার সব নখ ছোট হয়ে যাচ্ছে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছোট হয়ে গিয়ে স্বাভাবিক মানুষের আকার নিচ্ছে। আর এ মানুষকে লক্ষ্মী চেনে। সংক্রান্তির মেলায় একে দেখেছিল তার দিকে চেয়ে হাসতে, আর এখন সে হাসি লেগে আছে রতনের ঠোঁটের কোণে। রতন উঠে দাঁড়ালো, তারপর মুখ খুলল, বলল, আমার নাম রতন। আর আমার নাম লক্ষ্মী, বলল রাজকন্যা। শোনো রতন, বললেন রাজা, আমি কথা দিয়েছি যে যে দানবকে মারবে তাকে আমার অর্ধেক রাজত্ব আর আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব।
সে তো ভালো কথা, বলল রতন। কিন্তু তোমার এমন দশা হলো কি করে? জিজ্ঞেস করল রাজকন্যা লক্ষ্মী। রতন হাসল, তারপর বলল, সব বলবো, আগে মন্ডা মিঠাই আনো, বড় খিদে পেয়েছে। শুনছিলেন সত্যজিৎ রায়ের রচনা রূপকথার গল্প রতন আর লক্ষ্মী। গল্প পাঠে রতনের ভূমিকায় আমি বিজয়, রাজা এবং রাজকুমার চন্দ্রসেন এবং অন্যান্য ভূমিকায় ঝরাপাতা টিম। রতনের মায়ের ভূমিকায় পপি ঘোষ এবং রাজকুমারী লক্ষ্মীর ভূমিকায় তিথি। পোস্টার ডিজাইনে চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে অথবা নতুন কোনো কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প কবিতা পেতে। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পে নতুনভাবে। ধন্যবাদ।